থাইল্যান্ড ভ্রমণটা আমার জন্য বরাবরই একটু অনেক আনন্দময় একটা চিন্তা চেতনার দেশ ছিল, কোনটাও ছিল বটে। কারণ আর অবশেষে সে থাইল্যান্ড তো আমি গেলাম, কিন্তু আমার সাথে ঘটে গেল আমার জীবনের অনেক বড় একটা দুর্ঘটনা। সেটা কি হয়েছিল সবকিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ছোট্ট ব্লগে। যদিও এই ভিডিওটা অনেকদিন আগের করা ছিল, আপনারা এর মধ্যে অনেক শর্টস ভিডিও আমার দেখেছেন, তারপরও এই ভিডিওটা কিন্তু এখন শেয়ার করছি। কেন শেয়ার করছি সেগুলোও জানাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন আমি অনেক ভালো আছি। প্রতিবারের ফরেন কান্ট্রি ভ্রমণটা আমার জন্য অনেক আনন্দময় থাকলেও এবারে থাইল্যান্ডের ভ্রমণটা কিন্তু আমার জন্য ছিল অনেক চিন্তা, অনেক আবেগপ্রবণ একটা ভ্রমণ। যদিও এই ভ্রমণে আমরা 3 জন ছিলাম, কিন্তু যত চিন্তা ছিল সব কিন্তু আমার আর ইব্রাহিমের ছিল। বাবাকে একদমই আমরা কোনো চিন্তার মধ্যেই ফেলতে চাচ্ছিলাম না। এমনকি আমরা আমাদের জীবনের এমন কিছু কথা ছিল যেগুলো বাবার কাছ থেকে আমরা লুকিয়েছি, শুধু একমাত্র বাবার অসুস্থতার কথা চিন্তা করি। যদিও এই ভিডিওগুলো আরও 2 মাস আগে করা, এর মাঝখানে হয়তো বা আপনারা আমার এই থাইল্যান্ড ভ্রমণের অনেক শর্ট ভিডিও দেখে ফেলেছেন। এই ভিডিওগুলো আমি জাস্ট করে রেখেছিলাম যে যদি আল্লাহ সব কিছু ভালো রাখে তাহলে আমি এই ভিডিওগুলো আপলোড দিব। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর অশেষ রহমতে এখন আমরা অনেকটাই এই দুশ্চিন্তা মুক্ত ছিলাম। কিন্তু যখন আমরা উপরের আকাশে উড়াল দিচ্ছিলাম তখন এক রাশ পরিমাণ কষ্ট আর এক রাশ পরিমাণ চিন্তা নিয়ে কিন্তু আমরা আকাশে উড়াল দিয়েছিলাম। ওই যে বললাম, প্রতিবারের ভ্রমণটা আমাদের জন্য আনন্দময় হলেও এবারের ভ্রমণটা ছিল আমাদের জন্য অনেক চিন্তার, অনেক দায়িত্বরও বটে। যদিও আমরা বাবার সন্তান, তারপরও এমন একটা সিচুয়েশন হয়েছিল যে সিচুয়েশনে আমরাই বাবার যে কোনো ডিসিশন নিচ্ছিলাম। তো যাই হোক, প্রথমেই আমরা বাসা থেকে বের হয়ে চলে এসেছিলাম এয়ারপোর্টে লাউঞ্জে। ওইখানে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের ফ্লাইট ছিল যদিও 11টা নাগাদ, আমরা বাসা থেকে 8:30টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। 9টার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম। ওইখানে এসে আমরা হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে বাবাকে একটু মেডিসিন দিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম, প্রতিবারের ভ্রমণটা আমাদের জন্য আনন্দময় হলো, এবারের ভ্রমণটা ছিল অনেকটা দায়িত্বের। এবার আমরা আকাশে উড়াল দিচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি বাবা ট্রিটমেন্টের জন্য। আপনারা অনেকেই জানেন যে বাবা বেশ কতদিন যাবতীয় অসুস্থ। আল্লাহর রহমতে এখন তিনি সুস্থ আছে। হঠাৎ করে যখন আমাদের মাঝে থাকা সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকটাই টেনশনে পড়ে যাই। হঠাৎ করেই পরপর বাবা 2বার হার্ট অ্যাটাক করেছে, তাই তো আমরা ইমার্জেন্সি ভিসা করিয়ে আমরা বাবাকে নিয়ে থাইল্যান্ড চলে গিয়েছিলাম। যদিও অনেক আশা ভরসা নিয়ে থাইল্যান্ড গিয়েছিলাম, সেগুলো আমরা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন চলুন এয়ারপোর্ট অবধি কী হয়েছিল সেইগুলো শেয়ার করি। আর আমরা হঠাৎ করেই কেন থাইল্যান্ড যাচ্ছি, আবার হঠাৎ করেই কেন খুব অল্প নোটিসেই থাইল্যান্ড থেকে আমরা বাংলাদেশে ব্যাক করি, এবং এত জল্পনা কল্পনার থাইল্যান্ড কেন আমরা ঘুরতে পারলাম না, সেগুলো নিয়ে সব থাকছে কিন্তু আমার এই পরপর ব্লগগুলোতে। আশা করছি সবগুলো ব্লগ আপনারা দেখবেন। পরপর সবগুলো ব্লগে কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করার পরে একটু ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতেই দেখলাম আমাদের প্লেন চলে এসেছে। আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছিল। আমরা তো ওয়েটিং রুম থেকে বের হয়ে 3 জন মিলে সোজা চলে এসেছি আমাদের ফ্লাইটের জন্য। যদিও আমরা 2 জন একদমই হাসি মুখ খুশি ছিলাম, বাবাকে একদমই বুঝতে দিচ্ছিলাম না যে আসলে বাবার কন্ডিশনটা কি। আমরা চাচ্ছিলাম না যে বাবা এই মুহূর্তে বাবার কন্ডিশন নিয়ে কোনো কিছু ভাবুক। আমরা জাস্ট ওনাকে বলেছিলাম যে আপনার রেগুলার চেক আপের জন্য আমরা থাইল্যান্ড নিয়ে যাচ্ছি। ওনাকে কোনো রকমের চিন্তা আমরা দিচ্ছিলাম না, কারণ ডক্টরের সম্পূর্ণ নিষেধ ছিল যে ওনাকে কোনো ব্যাপারে আপনাদের জানানো যাবে না। সেজন্যই কিন্তু বাবার মুখটা অনেকটা হাসি খুশি। এমনি তো বাবা কিন্তু অনেকটাই ফিজিক্যালি মেন্টালি অনেক স্ট্রং। এক কথায় বললে চলে, আমাদের থেকে বাবাও কিন্তু অনেক স্ট্রং। যাই হোক, এই তো দেখুন আমরা প্লেনে উঠে গিয়েছি। তারপর বাবাকে বলছিলাম যে এখানে অনেক পুরানো দিনেরও ছবি চলে, গান চলে, নাটক চলে, আপনি কি দেখবেন বলুন। যদিও বাবার সাথে এবার আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের 2য় বার ছিল। এর আগেও বাবার সাথে আমি একবার ইন্টারন্যাশনাল ট্যুর দিয়েছিলাম, এবার হচ্ছে সেকেন্ড টাইম। বাবাকে একটা পুরনো দিনের ছবি ছেড়ে দিয়েছি, আর আমরা দেখছিলাম সিয়ামের জঙ্গলি ছবিটা। তারপর আমাদের জুস দিয়ে গিয়েছিল, আমরা জুস শেষ করতে না করতেই আমাদের জন্য চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট আইটেমে তারা খাবারগুলো দিয়েছিল। যদিও আমার কাছে কেন জানি বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারগুলো একদমই ভালো লাগে না, একদম টেস্টি ছিল না, খুবই বাজে ছিল। মানে কোনো রকম খেয়েছি, অর্ধেক খেয়েছি তো অর্ধেক ফেলে দিয়েছি। এখানে ছিল একটা ডেজার্ট ছিল, চিকেন বিরিয়ানি ছিল, সাথে সবজি ছিল, সাদা পোলাও ছিল। বাবার জন্য খেতে যদিও একটু সাদামাটা ছিল, আমি তো একদমই খেতে পারি নাই, ইব্রাহিমও একদম শেষটা ফিনিশ করতে পারেনি। একদমই ভালো লাগেনি আমার কাছে খাবারটা। অন্য সব ফ্লাইটের খাবার তো আমি খেতে পারি না, তার মধ্যে
মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলোর খাবারও খেতে পারি না। হয়তো বা অনেকের কাছে ভালো লাগে, বাট আমার কাছে ভালো লাগে না। এদিকে খাবার শেষ করতে করতে আমরা মনিটরে দেখছিলাম যে আমরা কতটুকু পথ এগিয়ে এসেছি আর কতটা পথ আমাদের বাকি আছে। যদিও অনেক প্ল্যান ছিল থাইল্যান্ড নিয়ে, যে কখনো থাইল্যান্ড যেতে পারলে আমি ফিফিতে যাব, ফুকেটে যাব, গ্যাংটকে যাব, সেই কিছুই আমি ঘুরতে পারিনি। এমন হয়েছে যে পুরো ব্যাংককটাও আমরা ঘুরতে পারিনি। খুব শর্ট নোটিশেই কিন্তু আমরা চলে এসেছিলাম। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম কিন্তু ব্যাংককে এয়ারপোর্টটার নাম যদিও আমার মনে নেই, কিন্তু খুব অল্প টাইমেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলাম। কেন জানি থাইল্যান্ডের রাশিটাই আমার জন্য ভালো না। এর আগেও আমি একবার মালয়েশিয়াতে যখন গিয়েছি, তখন মালয়েশিয়া প্লাস থাইল্যান্ড দুই দেশের ভিসা করতে গিয়েও আমি মালয়েশিয়ার ভিসা তো পেয়েছি, বাট থাইল্যান্ডের ভিসা আমি তখনও পাইনি। এবারও যাও আমি থাইল্যান্ডের ভিসাটা পেলাম, বাট এমন একটা সিচুয়েশনে আমরা থাইল্যান্ড গিয়েছি যেই সিচুয়েশনে আমাদের ঘোরাঘুরির কোনো নামই আমরা নিতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কিছুর জন্যই আল্লাহ আমাদের সবকিছু পরিচালনা করে রেখেছে। আল্লাহ আমাদের জন্য যা করেন সবকিছুই কিন্তু আমাদের মঙ্গলের জন্যই করেন। গ্র্যাব বুক করে আমরা চলে এসেছিলাম এয়ারপোর্ট থেকে সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে। যদিও আমরা হোটেল কিন্তু বাংলাদেশ থেকে বুকিং করে গিয়েছিলাম। আর আপনারা কিন্তু থাইল্যান্ড যান বা মালয়েশিয়া যেখানেই যান না কেন, অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলে গ্র্যাব অ্যাপসটা কিন্তু ডাউনলোড দিয়ে নেবেন, নয়তো কিন্তু গাড়ি পেতে খুব প্যারা খেতে হবে। আমরা সোজা হোটেলে এসে আমাদের জিনিসপত্র রেখে আমরা বের হয়ে গেছিলাম বাবার জন্য একটু খাবার কেনার জন্য, যেহেতু বাবাকে টাইম মতন মেডিসিন দিতে হবে। তো এই ছিল আমার ঢাকা টু ব্যাংককের যাত্রা। ব্যাংককের প্রথম দিন কী কী করলাম সেগুলো দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে।